স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। শুরুতেই আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি এবং অর্থনীতি নিয়ে কথা বলবো এবং আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার পাশে আছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব বায়রা, এবং আরও আছেন এস.এম. ফজলুল হক, সাবেক সভাপতি বিজিএমইএ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। মালয়েশিয়া থেকে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ 9 বিষয়ে একমত বাংলাদেশ মালয়েশিয়া, জানালেন মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর সফর 2 দেশের ইতিহাসে মাইল ফলক। ডালাসে বিশ্বকাপ ফুটবলে লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অস্ট্রিয়া, মেসির সামনে রেকর্ডের হাতছানি। রাতে আরেক খেলায় ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। জুলাই গণহত্যা বিচারে ধীরগতির প্রতিবাদে কাল ঢাকায় 11 দলের সমাবেশ। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা। 6 জেলায় সেনা মোতায়েন। এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়েছে বিদ্রোহীরা। দলে চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানি নিয়ে। প্রথমেই জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলতে চাই মোহাম্মদ ফখরুল ইসলাম আপনার সাথে। এই মুহূর্তে আমি আজকে আসলে যে দুজনকে পেয়েছি, বাংলাদেশের সবচাইতে রেমিটেন্স এবং রপ্তানি, আমরা পোশাক রপ্তানি করে যে টাকা বিদেশ থেকে আসে, যে ডলার আসে, এই দুটো বিষয়ের দুজন অতিথি আমার সঙ্গে আছেন। আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই ফখরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই সময় মালয়েশিয়া সফর করলেন, 18 ঘন্টা শেষে তিনি এখন চায়নাতে। আমরা যে বিষয়টি জানতে চাই যে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে সেই দেশের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীরও কথা হয়েছে। আমরা ধীরে ধীরে দেখছি যে সব জায়গাতেই রপ্তানি, যেখানে জনশক্তি রপ্তানি যেখানে বাড়ানোর কথা, সেখানে ধীরে ধীরে কমে আসছে। যদিও আমরা দেখছি যে রেমিটেন্স, বৈধ পথে রেমিটেন্স বাড়ছে, কিন্তু কি কি কারণে আসলে এই জনশক্তি রপ্তানিটা কমে যাচ্ছে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম তার বিদেশ সফরে উনি মালয়েশিয়া সফর করেছেন এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা অন্য রকম একটা বন্ধুত্বের সম্পর্ক, ভাতৃপ্রতিম সম্পর্ক আছে। দুইটাই মুসলিম দেশ এবং সেখানে প্রায় বাংলাদেশের 15 লক্ষ মানুষ সেখানে কর্মরত আছেন। সুতরাং এখানকার এই যে যাওয়ার যে গুরুত্বটা, সেটা ডেফিনেটলি অনেক বেশি গুরুত্ব বহন করে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি মালয়েশিয়ান সরকারকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নেওয়া এবং সাথে সাথে যে বন্ধ শ্রমবাজার আছে, সেই বন্ধ শ্রমবাজারটাকে যত দূর সম্ভব ও দ্রুত গতিতে উন্মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এর সাথে সাথে উনি মাননীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান করেছেন বাংলাদেশি যারা সেখানে গিয়েছেন, এখন অনিয়মিতভাবে আছেন, তাদেরকে বৈধকরণের জন্য আহ্বান করেছেন এবং সাথে সাথে যারা বিভিন্ন কারণে আটকা পড়েছেন এবং তাদেরকে দেশে ফেরত আসার ব্যাপারে উনি অনুরোধ করেছেন। তো এখানে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো অ্যাকনোলেজ করেছেন এবং পজিটিভলি নিয়েছেন এবং সাথে সাথে কিছু বিষয় আসছে যে ভবিষ্যৎ যে বাংলাদেশ থেকে যে জনশক্তি যাবে সেটা স্বচ্ছ, ন্যায্য এবং স্বল্প খরচে যাওয়া, মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দেয়া এবং সেখানে কম খরচে যাতে কর্মীরা যেতে পারে, এই বিষয়গুলো আলোচনা আসছে। এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন যে মালয়েশিয়াতে ভবিষ্যতে যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান এমপ্লয়ারদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী হবে এবং সেক্ষেত্রে বিভিন্ন সেক্টরের যে কোটা, সেই কোটা অনুযায়ী কিন্তু হবে। তো সেই জায়গাটাতে আমরা আশা করছি, যদিও অন দ্য স্পটে কোনো ডিক্লারেশন আসে নাই, কিন্তু আশা করছি অনত বিলম্বে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে এবং টেকনিক্যাল সব বিষয়গুলো বিচার বিবেচনা করে মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করছি। আমাদের যে শ্রমিকরা দেশের বাইরে থাকে, সবার কিন্তু কাজের একটা সুনাম আছে, সবখানেই আমরা দেখি। তাহলে প্রতি বছর
তারা সুনামের সহিত কাজ করছেন, কিন্তু আমরা বাড়াতে পারছি না কেন? শ্রমিক রপ্তানিটা বাড়াতে পারছি না কেন? না, এখানে শ্রমিক রপ্তানির অনেকগুলো ইস্যু আছে। যেমন দেখেন, আমাদের কিছু ট্র্যাডিশনাল মার্কেট আছে যেগুলো বিশেষ করে মিডল ইস্টের মার্কেটগুলো আছে, সেখানে ওমান বন্ধ, এখন বাহরাইন বন্ধ, দুবাইতে খুবই স্বল্প পরিমাণে যাচ্ছে, কাতারে খুবই স্বল্প পরিমাণে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার মিডল ইস্ট, এর মধ্যে মিডল ইস্টের সবচেয়ে বড় শ্রমবাজার হলো সৌদি আরব। সৌদি আরবে এর মধ্যে কিন্তু শ্রম যাওয়ার প্রবণতাটা কিছুটা কমে গেছে, সেখানে অনেকগুলো প্রবলেম আমাদের কর্মীরা ফেস করছে, সেই জন্য সেখানে অনেকটা কমে গেছে। সুতরাং আমাদের যে বন্ধ শ্রমবাজারগুলো আমাদের উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শ্রমবাজার উন্মুক্ত করার চেষ্টা করতে হবে। এই বন্ধটা কেন হলো? এটা কি আমাদের জন্য হলো, নাকি তাদেরই শ্রমিক লাগছে না জন্য সেগুলো বন্ধ হয়ে গেল, নাকি আমরা অন্যান্য দেশের সাথে পিছিয়ে আছি? অন্য দেশ সেখানে আমাদের যে অংশটা ছিল যে আমরা যেটা বাড়াতে পারতাম, সেটা হয়তো অন্যান্য দেশগুলোর মধ্যে সেখানে ঢুকে যাচ্ছে। অনেকগুলো ইস্যু আছে। এক দেশের সাথে দুটা রাষ্ট্রের যে তাদের সাথে যে রিলেশনের একটা ইস্যু সবসময় থাকে। তো এরপরে আপনার সেখানে তাদের চাহিদা কি পরিমাণ আছে এবং সেক্ষেত্রে আবার কোন কোন দেশ থেকে কি পরিমাণ কর্মী সেখানে গিয়েছে সেটার একটা ব্যালেন্স তারা করে। আবার সেখানে দেখা গেল যে তাদের আবার সরকারি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে, এবং আবার অনেক সময় দেখা গেল যে তাদের নিজস্ব যে ওই দেশীয় মানুষগুলো আছে তাদেরকে তারা একটা পার্সেন্টেজ সেখানে কাজ করার ব্যাপারে তারা উৎসাহিত করে। অনেকগুলো কারণ আসলে থাকে। এরপরে দেশের সাথে আরেক দেশের যে সুসম্পর্কের একটা ইস্যু আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দেশের সাথে কিন্তু এই সম্পর্কে কিন্তু অবনতি ঘটেছে, বিশেষ করে দুবাই সহ আরও অনেকগুলো দেশের সাথে। আবার সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেখানে দেখেন আমাদের যে শ্রমিকেরা বা যেসব দেশ থেকে শ্রমিকেরা যায় তাদের সেখানে ভূমিকাটা কি হচ্ছে, তারা সেই দেশে আইন মান্য করছে কিনা, অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত থাকে। কিন্তু যত কিছুই থাকুক না কেন, বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সব জায়গায় কিন্তু আছে। তো সেই জায়গাটাতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা আশা করছি যে বাংলাদেশের নতুন যে গভর্নমেন্ট আসছে, এই গণতান্ত্রিক সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা 5 বছরে 1 কোটি কর্মী বিদেশে পাঠানো, যে ওনার যে বাসনা, সেই বাসনাটা পরিপূর্ণ করতে হলে প্রতি মাসে পাঠাতে পারো 20 লক্ষ, যেটা বাংলাদেশ থেকে এখন যাচ্ছে প্রায় 12 লক্ষ। দ্যাট মিনস আরও 8 লক্ষ কিন্তু বেশি পাঠাতে হবে। তো এই লক্ষ্যটা বাস্তবায়ন করতে হলে তাইলে আমাদের পুরাতন শ্রমবাজারগুলো উদ্ধার করতে হবে এবং নতুন নতুন অনেকগুলো শ্রমবাজার কিন্তু সম্প্রসারণ করতে হবে সেই জায়গাটাতে। এবং সেক্ষেত্রে আরও করতে হবে, আপনি যেটা বলেছেন যে রিমিটেন্স বৃদ্ধি করারও একটা বিষয় আছে। তো রিমিটেন্সের ক্ষেত্রে হলো আমাদের দক্ষ শ্রমিক বাড়াইতে হবে। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে কি হয়, সেই যত দক্ষ হবে সেক্ষেত্রে যেতে পয়সা কম লাগবে, আবার সেখানে যাওয়ার পরে দেখা গেল যে তার বেতনও বেশি পাবে। তো সব মিলিয়ে আমরা যদি শ্রমবাজারটাকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার যে ভূমিকা রাখছে, এখানে 32 বিলিয়নের যে কন্ট্রিবিউশন, তো এই কন্ট্রিবিউশনটাকে প্রায়োরিটি বেসিসে আমাদের শ্রমবাজারের যে বিভিন্ন প্রবলেম আছে, প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে, নতুন শ্রমবাজার যেমন উন্মুক্ত করতে হবে এবং পুরাতন শ্রমবাজারগুলো উদ্ধার করতে হবে। মালয়েশিয়া সহ অন্যান্য শ্রমবাজারগুলোকে যত দ্রুত সম্ভব সরকারের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উন্মুক্ত করলে আমাদের সংখ্যা যাওয়া। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। ফজলুল হক, একটু আপনার কাছে যেতে চাই। তৈরি পোশাক নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। এই রপ্তানি আয়ের প্রায় 81 থেকে 84% তৈরি পোশাক শিল্প থেকে আসে আপনাদের। তবে সাম্প্রতিক বৈশ্বিক অভ্যন্তরীণ কারণে এই খাতে বড় ধরনের বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে। আমরা সেটা যদি মধ্যপ্রাচ্যের কথা বলি, আমরা এই যে যুদ্ধ দেখলাম এর আগে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক অর্ডার কমে গিয়েছে। তারপর আমরা আবার দেখলাম ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, সেখানে তেলের দাম বেড়ে গেল, বিভিন্ন ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের যে মেকিং কস্ট সেটাও অনেক বেশি বেড়ে গেল, যার কারণে হয়তো আমরা বিভিন্ন কারণে অনেক অর্ডার ধরতে পারিনি। এর মধ্যে বাজেট চলে আসলো এবং একটি বাজেট দেয়া হলো, যেটা কিছুদিনের মধ্যেই বাজেটটি কার্যকর হবে। এই বাজেটে আপনাদের জন্য কেমন কি দেখছেন আপনারা, মানে ভালো কি দেখছেন, খারাপ কি দেখছেন? আপনি যথার্থ সুন্দরভাবে প্রশ্নটা উত্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ। বাজেট, যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা 1 বছরের অর্থনৈতিক পরিকল্পনা। একটা দেশের অর্থনৈতিক পরিকল্পনার জন্য সুদীর্ঘ একটা লাইন থাকতে হয়, একটা পরিকল্পনা থাকতে হয়। সেই পরিকল্পনারই অংশ হলো 1 বছরের জন্য একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার মধ্যে আপনি অনেক কিছু থাকে, যেমন
আপনি শুধু গার্মেন্টস নিয়ে মানে অর্থনৈতিক তো বাজেট হয় না, সব কিছু মিলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড, আমদানি রপ্তানি, তারপর বলা যায় আপনার আরও অর্থনৈতিক ছোট ব্যবসা, বড় ব্যবসা, শিল্পায়ন, সব কিছু মিলেই কিন্তু বাজেট। সেই বাজেটটা যদি সুনিপুণ হয়, লম্বা সময়ের জন্য অর্থনৈতিক পরিকল্পনার আলোকে যদি হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। এখানে একটা কথা আমি আমার মৌলিক বিষয়ে আসার আগে আমি বলতে চাচ্ছিলাম, বাজেটটা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আমরা চিন্তা করি বা দেখে থাকি। এটা কিন্তু শুধু অর্থনৈতিক পরিকল্পনা বর্তমান যারা আছে আমাদের বয়সী তাদের জন্য না, আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাও। কারণ যে টাকাটা এখন আপনি শিল্পের জন্য ইনভেস্ট করবেন বা কোনো অন্য কর্মকাণ্ডের জন্য ইনভেস্ট করবেন, তার ফলটা পাবেন তো অনেক দিন পর। তো অনেক দিন পর তো আপনার সন্তান তখন বড় হয়ে যাবে, কর্মকাণ্ডের সন্তানরাই চলে আসবে। তো সেই জন্য এই পরিকল্পনাটা সুনিপুণ এবং খুব চৌকস যদি হয় তাহলে ভালো। এখানে আপনি গার্মেন্টস সেক্টরের কথা বলেছেন ভাই, যথাযথভাবে বলেছেন। আমাদের ম্যান পাওয়ার, জনশক্তি রপ্তানির ব্যাপারে আমি ভাইয়ের বিষয়টা একটু আমি সংযোজন করতে চাচ্ছিলাম। আমাদের আসলে তো মৌলিক দুইটা দিক, একটা দিক হলো ম্যান পাওয়ারের, আর একটা দিক হলো আমাদের পোশাক শিল্পের। তো ম্যান পাওয়ারের যে বিষয়টা ভাই তুলে ধরলেন, যে আমাদের জনশক্তিকে যদি আমরা টেকনিক্যালি এডুকেটেড করি, তাহলে যিনি 10 টাকা ইনকাম করেন ওনার ইনকামটা 15 টাকা হয়ে যাবে, এবং যেই এখন যে যুগটা আসছে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন টেকনিক্যালি হাইলি সিচুয়েশনগুলো বিভিন্ন দেশে ডেভেলপ করছে। সেই আলোকে যদি আমরা আমাদের মানুষগুলোকে তৈরি করতে পারি এবং তারই আলোকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাজাতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই 32 বিলিয়নের ভাই যে কথাটা বললেন, সেটা আপনার 70 বিলিয়ন করতে আপনার কষ্ট হবে না। আর আমি আমার গার্মেন্টসের ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে, গার্মেন্টসও কিন্তু আমরা যখন আরম্ভ করেছিলাম 84 সাল বা 82 সালে, তখন যে অবস্থা ছিল আজকাল কিন্তু সেই অবস্থা নাই। গার্মেন্টস এমন একটা ব্যবসা, যে ব্যবসা করলে আপনি সব কিছু করতে পারবেন। এখানে আমাদের অনেক চৌকস মানুষেরা যারা অর্থনীতিতে ভালো সুবক্তা, ভালো চিন্তা করেন, পরিকল্পনা করতে পারেন, আপনার অ্যাকাউন্টসে ভালো যিনি যারা করেছেন, আমাদের অনেক আগে অর্থমন্ত্রীও ছিলেন সাইফুর রহমান সাহেব, অনেকে কিন্তু এই পোশাক শিল্পে এসেছিলেন। ওনারা কিন্তু পোশাক শিল্পে খুব ভালো করেননি। কারণ ভালো করতে গেলে আপনার যেটা দরকার সেটা হলো যে আপনাকে ব্যাংকিং ঠিক থাকতে হবে, প্রোডাকশন ঠিক থাকতে হবে, আমদানি ঠিক থাকতে হবে, রপ্তানি ঠিক থাকতে হবে, এবং পরিকল্পনা সব মিলিয়ে আপনাকে পোশাক শিল্পটাকে সাজাতে হবে। তাহলেই সফলতা আসবে। না হয় সফলতা আসবে, কিন্তু সেই সফলতা একসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যেটা এই জায়গায় সবচাইতে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু প্রোডাকশন ওরিয়েন্টেড। তার সাথে কিন্তু আরও কিছু বিষয় আছে ভাই, যে বিষয়গুলো না বললেই নয়। যেমন ব্যাংকিং ব্যবস্থাপনা, কাস্টমসের বিষয় জড়িত এখানে, তারপর আপনার পোর্টের বিষয় জড়িত, তারপর পরিপার্শ্বিক একটা শিল্প করতে আপনার 19 থেকে 40টা লাইসেন্স দরকার হয়। এই লাইসেন্সগুলো যদি আপনার পেতে অনেক সময় লাগে বা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়, বা এক্সট্রা এক্সপেন্ডিচার আপনার লাগে, তাহলে বিদেশি ইনভেস্টমেন্ট তো আপনি পাবেন না। গার্মেন্টসের কথা বাদই দেন। এবার কথা হচ্ছিল, এবং এই বাজেটের আগে এবং পরেও মাননীয় অর্থমন্ত্রী এটা বারবার বলছেন, ব্যবসায়ীদেরকে বলছেন যে এই বিষয়গুলো সহজ করার দিকে এবার সবচেয়ে বেশি মনোযোগী। যেমন এনবিআর নিয়ে কথা হচ্ছে, চিটং পোর্ট নিয়ে কথা হচ্ছে, যেখানে অনেক বেশি হয়রানি হতে হয় ব্যবসায়ীদেরকে। সবসময় ব্যবসায়ীরা বলছেন এটা, যে একটা
কাঁচামাল আসলে বা কিছু আসলে সেটা টেস্ট করতে গিয়ে অনেক সময় লাগে, এর মধ্যেই তাদের যে শিপমেন্টের ডেট থাকে, গার্মেন্টস শিপমেন্ট ডেট, সেই ডেট এক্সপায়ার হয়ে যায়, এর মধ্যেও আমরা প্রোডাক্ট বের করতে পারি না। সেক্ষেত্রে অর্থমন্ত্রী যে কথাগুলো বলছেন সেটা থেকে আপনার কাছে মনে হয় যে না, এটা সামনে কিছুটা হলেও হয়তো উন্নতি হতে পারে? না, অর্থমন্ত্রী যেটা বলেছেন, তিনি এই সরকারের বয়স তো 3 মাস কয়েকদিন হলো, তাই না? এই 3 মাস কয়েকদিনের ভিতরে একটা অর্থনৈতিক পরিকল্পনা পেশ করা বা বাজেট যাকে বলেন, সেটা পেশ করা একটা কঠিন ব্যাপার রে ভাই। সেটা তিনি করতে পেরেছেন, তার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী, ওনার যে দীর্ঘদিন তিনি অত্যাচার নিপীড়িত হয়ে বিদেশেই ছিলেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে আমরা গণতন্ত্রের প্রবক্তা বা মা বলে থাকি, তিনি জেলে ছিলেন দীর্ঘদিন। তো এই একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আমাদের দেশ এই নভেম্বর, জুলাই, আগস্টের আন্দোলন হলো, অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেক রক্তের ছোঁয়া এখনো আপনি পাবেন বিভিন্ন জায়গায়। সব কিছু মিলিয়ে একটা কঠিন সময় কিন্তু এই বাজেটটা অর্থমন্ত্রী পেশ করেছেন। এই বাজেটটা পেশ করার প্রেক্ষিতে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, আপনি যে কথাটা বললেন, যে কোনো বিষয় যদি কোনো অফিসে পেশ করা হয়, ফাইলটা যদি 1 সপ্তাহের মধ্যে সেইখান থেকে ওনারা রিলিজ করে না দেন, তাহলে ধরে নেওয়া যাবে যে এটা পাস হয়ে গেছে। কিন্তু আসলে কি তাই? আসলে এটা বাস্তবতার সঙ্গে এটা যায় না। উনি অনেক আন্তরিক, উনি চাচ্ছেনও সেটা, কিন্তু আমাদের দেশের রেওয়াজ বা নিয়ম নীতি যেটা, সেটা হলো যে আপনি যতক্ষণ ফাইলটা আপনার দপ্তর থেকে যার হাতে আছে তিনি ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত অন্য দপ্তরে তো যাচ্ছে না। আপনি সেটা পাস হয়ে গেল বা পাস করলেন না, কোনোটাই বুঝতে পারবেন না। এই প্রবলেমগুলো তো আমাদের আছে। আমাদের দেশ, উনি যেমন বলছিলেন, কিছু বিষয়ে কাস্টমসের এবং চিটাগং পোর্টের ব্যবসায়ীদেরকে দায়িত্ব নিতে বলেছেন এবং সেগুলো ব্যবসায়ীদেরকে দিবেন। টেস্টের কিছু এসজিএসএ টেস্টের কথা বলেছেন, যে পণ্যগুলো টেস্ট করতে হয় সেগুলো ব্যবসায়ীরা নিজেরা টেস্ট করে সেগুলো তারা টেস্ট রিপোর্ট দিয়ে বের করে নিয়ে আসবে, সেগুলোর জন্য যেন দেরি করতে না হয়। আচ্ছা, আপনি গার্মেন্টসের কথা বলছিলেন, তো আমি সেখান থেকে একটু সূচনা করি তাহলে। গার্মেন্টসের প্রথমে বন্ডের দায়িত্বটা ছিল কাস্টমসের উপর। কাস্টমসে যখন আমরা সেটা যথাযথভাবে সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, আমার ভাষাটা একটু এদিক ওদিক হবে, যথাযথভাবে যখন সার্ভিসটা পাচ্ছিলাম না, তখন আমরা বন্ডকে আলাদা করার জন্য আমরা দাবি তুলেছি, আন্দোলন করেছি, চেষ্টা করেছি, এবং সেটা সফল হয়েছে। বন্ড আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর সেটা কোনো ক্ষেত্রে, আমি সর্বক্ষেত্রে বলবো না, কোনো ক্ষেত্রে তো আমাদের জন্য একটা বিরাট বোঝা হয়ে গেছে। কারণ কেউ যদি 10টা ইউডি করে আর কেউ যদি 100টা ইউডি করে, তাহলে 10টা ইউডি হিসাব করে তাকে কষ্ট করতে হবে, 100টা ইউডি করলে 100টা হিসাব করতে হবে আপনার। এই যে হিসাবগুলো তো আমাদেরকে পিছু টান দেয়, আমরা এগিয়ে যেতে পারি না সামনের দিকে। সেই জন্য যেটা দরকার, আপনি শুধু যদি চান যে গার্মেন্টসকে ঠিক করবেন, হবে না। আপনি যদি চান যে এই যে ম্যান পাওয়ারকে ঠিক করবেন, হবে না। কালেকটিভলি সর্বক্ষেত্রে যদি আন্তরিকতা এবং পরিকল্পনা আপনি, এবং রাইট ম্যান ইন এ রাইট প্লেস, আমার কথাটা আমি আবার বলি, রাইট ম্যান ইন এ রাইট প্লেস, অর্থাৎ সৎ মানুষ খুঁজতে হবে। আপনি একজন সৎ যিনি না, তাকে একটা গুরুদায়িত্ব দিলেন, উনি তো গুরুদায়িত্ব পালন করার বদলতে অন্য দায়িত্ব। সেজন্যই তো এখন সরকার বলছে সফটওয়্যার সিস্টেম করতে হবে, প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ফেস টু ফেস যেন কারো দেখা না হয়, সেই জন্য কাজগুলো আরো সহজ করা হবে। সফটওয়্যার চিটাগং পোর্টে সফটওয়্যার বসাইছেন তো অনেক দিন হয়, এগুলি তো একদিনও ভালো থাকে না, প্রত্যেক দিন খারাপ হয়ে যায়। এটার মেডিসিন কি রে ভাই? আপনাকে তো সফটওয়্যার না, মানুষকে মানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ম্যান। আপনি যদি সৎ মানুষ যদি খুঁজে না পান, আপনি যতই সফটওয়্যার বসান না কেন, এগুলি
সফটওয়্যার হার্ডওয়্যার হয়ে যাবে তখন। জি, ধন্যবাদ। আমরা আবারও একটু আসতে চাই জনাব ফখরুল ইসলাম আপনার কাছে, যে জনশক্তি রপ্তানিতে আমরা যে কথাগুলো শুনি, যে প্রায় শুনতে থাকি যে না ঠিক অমুক দেশে এতগুলো লোক পাঠানো হবে, সেই দেশে লোক পাঠানোর ক্ষেত্রে যে কোনো দেশে যে সিন্ডিকেটের কথা শুনি, সেই সিন্ডিকেটটা কি এখনো আছে নাকি এটা কিছুটা দুর্বল হয়ে গেছে, বা সেই সিন্ডিকেটটা এখন নেই লোক পাঠানোর ক্ষেত্রে? না, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার আমলে মালয়েশিয়া শ্রমবাজারে এক প্রকারের সিন্ডিকেট তৈরি হয়েছিল। প্রথমে 2016 সালে 10টা এজেন্সির মাধ্যমে, 2022 সালে এসে সেটা প্রথমে 25টা ছিল, পরে আবার 100 হয়েছে। তো এটা হতে সাবেক সরকারের বেশ কয়েকজন এমপি জড়িত ছিল এবং সেখানে তারা বড় মন্ত্রীরাও ছিলেন, মন্ত্রী ছিল, হ্যাঁ মন্ত্রীও ছিলেন, এমপিরা ছিলেন। তো এভাবে তারা পুরা শ্রমবাজারটাকে এক ধরনের কুক্ষিগত করেছেন। কুক্ষি করে বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মীকে একটা বড় অঙ্কের চাঁদা তাদেরকে দিয়ে যেতে হয়েছিল। সেই সিন্ডিকেটের বিষয়টি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়েছে। এই সেক্টরের অলমোস্ট 95% রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু বৈষম্যের শিকার হয়েছে, তারা কর্মী পাঠাতে পারে নাই এবং সেই সাথে সাথে আবার কর্মীদেরকেও অতিরিক্ত টাকা দিতে হয়েছিল। তো সুতরাং সেই জায়গাটাতে আপনাদের মিডিয়া সহ সব মিডিয়াতে দেশে বিদেশে ILO IOM সহ সবাই এই বিষয়টা নিয়ে একটা সাউন্ড তুলেছিল। তো এই জায়গাটাতে আমরা আশা করছি বর্তমান যে সরকার, এই গণতান্ত্রিক সরকার এবং মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটায় এসে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া অলরেডি সফর করেছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, একান্তে বৈঠক হয়েছে। তো সেখানে আমরা প্রত্যাশা করছি যে এই ধরনের সিন্ডিকেশন আর এই সরকারের আমলে অ্যাটলিস্ট হবে না। কারণ বিগত সরকারের আমলে যেই সিন্ডিকেটটা হয়েছিল এবং দেশের এবং যেই বদনাম হয়েছিল, এটা এই সরকারের আমলে কোনোভাবেই হতে পারে না। বরং আমরা সেখানে আমরা বাইরার পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা মানে প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি যে আগে সিন্ডিকেটে যে অনিয়ম দুর্নীতি এবং মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে কিভাবে শ্রমিক নেয়, বাংলাদেশের জন্য কেন ডিফারেন্ট একটা সিস্টেম হবে। তো সেখানে দেখা গেল যে এই সিস্টেমটা যেন সব দেশের জন্য সমান হয়, কোনো প্রকার সিন্ডিকেশন যেন না হয় এবং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যারা পাঠাতে চায় তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যেন কর্মী পাঠাতে পারে এবং কর্মীদের মিনিমাম যে কস্ট কম খরচে যারা যেতে পারে এবং বাংলাদেশ থেকে কর্মী কোন প্রক্রিয়া যাবে, কিভাবে যাবে, কারা পাঠাবে, এটা বাংলাদেশ সরকার সিলেকশন করবে। নর্মালি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে MOU হয়েছে, সেই MOU-তে বলা আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। এই MOU-টার কারণেই কিন্তু একটা সিন্ডিকেশনের বীজ রোপণ হয়েছিল, যেটা মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যে শ্রমিক আনে সেখানে কিন্তু এরকম MOU নাই। আবার বাংলাদেশের ক্ষেত্রে সেটা করলো কেন মালয়েশিয়া? বাংলাদেশও আরো পৃথিবীর আরো অনেক দেশে কম বেশ কর্মী পাঠায়, প্রায় 150 কান্ট্রিতে কর্মী পাঠায়, সেখানে কিন্তু এটা নাই। কোন দেশ থেকে মানে কোন দেশের যদি কর্মী নিতে হয়, কর্মী নিবে এমপ্লয়ার সিলেকশন করবে সে কার মাধ্যমে কর্মীটা নিবে, এটা তার রেসপন্সিবিলিটি। শুধু বাংলাদেশের জন্য এটা করেছিল, এটা হচ্ছে যে আসলে মানে এটা একটা চক্রান্ত, সিন্ডিকেট করার একটা অপচেষ্টা থেকে এটা করেছে। যারা সিন্ডিকেট করবে এবং সিন্ডিকেট করার জন্যই এই ধরনের সরকারি বেসরকারি একটা ব্যবস্থাপনায় এরকম একটা অনিয়ম একটা তারা MOU-টা করেছে। MOU-র মধ্যে দিয়েই তারা এটাকে মানে সিন্ডিকেটটাকে একটা জায়েজ করার একটা অপচেষ্টা করেছিল। তো আমরা মনে করি এই বাংলাদেশ মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশে এরকম সিন্ডিকেট নাই যে সিন্ডিকেটের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা তাদেরকে দিয়ে যেতে হবে। কিছু কিছু দেশ আছে যেখানে জাপানে বিশেষ কিছু এজেন্সি আছে যাদেরকে গভর্নমেন্ট সিলেকশন করেছে, সেটা একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে গভর্নমেন্ট করেছে। কিন্তু অন্য কেউ এজেন্সি যদি যেতে চায়, জাপানে কর্মী পাঠাতে চায়, তারা কিন্তু গভর্নমেন্টের সাথে আলোচনা করে সেটা কিন্তু তারা কিন্তু সেখানে ইন করতে পারে। সৌদি আরবে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সেখানেও দেখা গেল যে প্রায় 1200-1300 রিক্রুটমেন্ট এজেন্সি সেখানে কাজ করে। অন্যরা চাইলেও সেখানে একটা সময় আছে, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে। সময় হয়ে গেছে, আমরা একটু পরে আবারও আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে দিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলবো SM ফজলুল হক আপনার সাথে। আমি পোশাক শিল্প নিয়েই কথা বলতে চাই। প্রতি বছর আমাদের দেশে অর্ডার কমে যাচ্ছে, বিদেশি যে ক্রয় আদেশগুলো আসে বাইরে থেকে, সেগুলো আমরা দেখছি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং
প্রফিট মার্জিন আমরা যেটাকে বলি সেটাও দেখছি যে অনেক কমে যাচ্ছে। এটা কি পণ্যের বৈচিত্র্যের কারণে আমরা সবসময় অ্যাজ ইউজুয়াল একই রকম প্রোডাক্টগুলো করছি, যেগুলো অন্যান্য দেশের সঙ্গে হয়তো আমরা অন্যান্য দেশ যদি বেশি দামে করে থাকে কথা অনেকেই বলেন যেটা আমরা অনেক কম দামেও করে থাকি, সেজন্যই আসলে প্রফিট মার্জিনটাও কমে যাচ্ছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে একটা ব্যবস্থা রাখা দরকার এবং সেটা যে ধীরে ধীরে বৃদ্ধি ঘটানো দরকার সেটা বাংলাদেশে সেভাবে এখনো গড়ে ওঠেনি বলে মনে করছেন। মৌলিক প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ অনেক। আমাদের দেশে আসলে গার্মেন্টসটা, এটা আমি আগেও বলেছি যে এটা খুব সহজ ব্যবসা না, সব ব্যবসার সমন্বয় হলো গার্মেন্টস। এই জায়গায় আপনার যে মার্কেটটা আমাদের আছে সেটা মৌলিকভাবে আমাদের সূচনা হয়েছিল ইউরোপ, আমেরিকা এবং মৌলিকভাবে এই দুইটা দেশের উপর নির্ভর করেই। কিন্তু দুইটা দেশ না, ইউরোপের অনেকগুলো দেশ, ইউরোপিয়ান কমিউনিটির কথাই বলবো আমি। কিন্তু একটা পর্যায়ে এসে এই দুইটা জায়গা থেকে, কানাডাও ছিল, আমরা কিন্তু দারুণ একটা কম্পিটিশনের সস্তা পোশাক এই দেশে আমরা প্রস্তুত করি, আমাদের থেকে আমাদের এখানে পাওয়া যায়, এটাই সবাই জানতো। কিন্তু আজকে আপনার 1982-তে 600 টাকা বেতন ছিল একজন ওয়ার্কারের। আজকে কি 600 টাকা দিয়ে আপনি কোনো ওয়ার্কার পাবেন? পাবেন না, অনেক বেশি। তাহলে সেটা আপনার ইয়েটা বেড়ে গেল, আপনার মানে প্রোডাকশন কস্টটা বেড়ে গেল, সেরকম সর্বক্ষেত্রে সবকিছু বেড়ে গেছে। ব্যাংকের এক্সপেন্ডিচারটাও বেড়ে গেল, বিদ্যুতের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, আপনার কমিউনিটি ট্রান্সপোর্টের দাম বেড়ে গেল, সব কিছুর দাম বেড়ে গিয়ে একটা পর্যায়ে এসেছে। সেই জন্য ওইসব দেশগুলো আবার আমাদের থেকে সস্তা কেনার একটা প্রবণতা তাদের কাছে সব সময় আমরা লক্ষ্য করি, দাম কমাও কমাও এটাই বলে থাকেন সব সময়। সেই জন্য আমাদের বিকল্প মার্কেট খুঁজে বের করা ছাড়া কোনো উপায় নেই, এবং তাই করা হচ্ছে। কিন্তু এখন আমাদের দেশে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা আজকে খেলা হচ্ছে। আর্জেন্টিনাতে এমনি আমাদের দেশের লোকজন বেশ পছন্দ করে ফুটবলের জন্য, ওইখানে কিন্তু আমাদের পোশাকও যায়, যথেষ্ট যায় না। ব্রাজিলে অনেক পোশাক, মেক্সিকোতে যায়, তারপর অস্ট্রেলিয়া যাচ্ছে, চীনেতেও যাচ্ছে, ভারতেও যেত। কিন্তু ভারত কিছু কিছু হার্ডেলস সৃষ্টি হওয়ার কারণে কমে গেছে অনেক। তো এইসব বিকল্প মার্কেটগুলো এখন আমাদের খুঁজে বের করতে হবে যদি আমাদের এই শিল্পকে এগিয়ে নিতে চায়। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে আমার বলতে ইচ্ছে করে, এটা তো আমরা বললাম শুধু পোশাক শিল্পটা নিয়ে। পোশাক শিল্পের অন্যতম ইনস্ট্রুমেন্ট হলো ম্যান পাওয়ার, যারা কর্মীরা আছে বা অপারেটররা অন্য অন্য কাজ করেন। এদের ব্যাপারে কিন্তু আমাদের এবারকার বাজেটে তাদের কোনো রেশনিং বা তাদের কোনো এক্সট্রা বেনিফিটের কথা তেমন উল্লেখ আমার চোখে পড়েনি। তো আমি আশা করব আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে ওনার সুদৃষ্টি রাখবেন, তাহলে টোটাল কম্পোনেন্টটা পরিপূর্ণ হবে। এবং পাশাপাশি সরকারও কিন্তু চেষ্টা করছে, সরকারের চেষ্টার ধরনটা অন্যরকম। যেমন সরকার, আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কৃষকদেরকে কৃষি কার্ড দিচ্ছেন, খাল খনন করছেন, এবং ওনার চেষ্টা সর্বক্ষেত্রে তিনি চেষ্টা করেই যাচ্ছেন। কিন্তু সব মিলিয়ে রেজাল্টটা তো মানুষেরই পেতে হবে। একটা জিনিস মনে করেন, আমাদের অর্থমন্ত্রী বলে থাকেন ডুইং বিজনেস, আমাদের যেই এক্সট্রা খরচগুলো আছে আমরা সেই খরচগুলো কাট করব বা কমাইয়ে নিয়ে আসব। কমাইয়ে নিয়ে আসতে গেলে তো আপনার পথে পথে যেই টোল কালেকশন বলবো আমি এটাকে, বেশি টোল কালেকশনের ঘাট যদি হয়ে যায়, তাহলে 20 টাকার সবজি তো আপনার ঢাকায় এসে আপনাকে 50 টাকা দিতে হবে, তাহলে তো সেটা আপনি পারবেন না। ঠিক তদ্রূপভাবে পোর্টের কথা আপনি একটু আগে উল্লেখ করেছেন। পোর্ট আমাদের আমদানি এবং রপ্তানির জন্য একটা ভালো ইনস্ট্রুমেন্ট আপনি বলা যায়। পোর্টে যদি আপনি কোনো কন্ট্রোল না থাকে, পোর্টের অনেক অ্যাসোসিয়েশন আছে, পোর্টের অথরিটি না, যেমন বিগডা বলে, এই যে কন্টেইনার যারা ধারণ করেন বিদেশ থেকে আসলে বা রপ্তানির জন্য, বায়াররা তাদেরকে আমাদের পোশাকগুলো দিতে বলে, কার্টনগুলো আমরা বুঝিয়ে দিই।
ওনাদের খরচটা ওনারা যদিও বা পোর্ট এবং কাস্টমসের কন্ট্রোলে থাকার কথা, কিন্তু কে কার কথা শুনে রে ভাই। ওনারা কিছুদিন আগে 8.5% আপনার খরচ বাড়িয়ে দিয়েছেন। এটা শুধু আপনার পোশাক শিল্পের উপর না, এটা বাইরে থেকে আপনি এই যে ডাল আমদানি হয়, আপনার কাপড় আমদানি হয়, তারপর অন্য জিনিসপত্র সব জায়গায় এই প্রভাব পড়ছে। আমি একটু আপনার কাছে ব্যাকওয়ার্ড লিংকেজ নিয়ে শুনবো। আমি একটু জনশক্তি রপ্তানি নিয়ে আরেকটু কথা বলি। আমি আরেকটা কথা বলে এটা শেষ করতে চাচ্ছিলাম যে আরেকটা দিক আমরা লক্ষ্য করি না, টাকা ইনকাম করবেন, টাকা হাওয়া হয়ে যায় কেন? যেমন টেলিফোনে আপনি এক নিলেন, আপনার মানে টাইমিংটা নিলেন যে এতদিন 30 দিনের মধ্যে আমার এত টাকা বা এত মিনিট বা আর জন্য আপনার ইন্টারনেট নিলেন 30 দিনের ভিতর আপনি অর্ধেক খরচ করলেন, আর অর্ধেক 30 দিনের ভিতর গায়েব হয়ে গেল। কোথায়? কেন? এই টাকাটা কোথায় যায়? সব দেশে কি এরকম? না, আমাদের দেশে সেরকম। সুতরাং এই বিষয়গুলো তো ভাবতে হবে। গায়েবী যেসব কাজ কারবারগুলো আছে সেখানে মাননীয় অর্থমন্ত্রী এবং বিভিন্ন অর্গান অফ দ্য গভর্নমেন্ট সবাইকে দৃষ্টি রাখতে হবে, না হয় মানুষের স্বস্তি আসবে না। ফখরুল ইসলাম, আপনার কাছে একটু শুনতে চাই, আমাদের দেশ থেকে আপনিও যেটা বলছিলেন যে শ্রমিক পাঠাতে গেলে অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি টাকা দিতে হয়, এখানে সাধারণ মানুষ অন্যান্য দেশের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়ে বিভিন্নভাবে তারা কষ্ট করে, কেউ গরু বিক্রি করে, কেউ মুরগি বিক্রি করে, সুদের উপরে টাকা নিয়ে বিভিন্নভাবে যেতে চায় বাইরে, তারপরেও যাচ্ছে। কারণ আমাদের এখানে কর্মসংস্থান যেহেতু অনেক কম, তারপরেও তারা চায় যে বাইরে গিয়েও যদি কোনো একটা কাজ করা যায়। সেই ক্ষেত্রে কেন সবসময় বেশি টাকা পে করে যেতে হয় বাংলাদেশের পক্ষ থেকে? এবং শ্রমবাজারটা কি শুধু মধ্যপ্রাচ্যের উপরেই আপনারা নির্ভর করে থাকবেন, নাকি এখন ইউরোপ সহ অন্যান্য দেশগুলো, আপনি ইউরোপের বিভিন্ন দেশ, সেই দেশগুলোর দিকে আপনারা একটু খুঁজছেন যে নতুন করে সেখানে যাওয়া যায় কিনা? যদিও যাচ্ছে। ধন্যবাদ। আপনি যেটা বলছেন মাইগ্রেশন, হাই মাইগ্রেশন কস্টের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে অনেকগুলো ইস্যু এটার সাথে জড়িত। প্রথম কথা হলো আপনি সাপ্লাই এবং ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ আছে। কিন্তু আপনি দেখেন আমাদের যে এখন কিন্তু সুনির্দিষ্ট কিছু শ্রমবাজার ওপেন আছে। আপনি যখন নেপালের দিকে তাকাবেন, নেপাল কিন্তু অনেক দেশে কিন্তু শ্রমিক পাঠায়, ইউরোপ আমেরিকা সহ সব দেশে কিন্তু তাদের শ্রমিক যাওয়ার সুযোগ আছে। আপনি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াতে সেই সুযোগ আছে, শ্রীলঙ্কার সেই একই সুযোগ আছে, পাকিস্তানে সেই সুযোগ আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লিমিটেড। বাট আমাদের কিন্তু মানে বিদেশে যাওয়ার কর্মীর যাওয়ার যে মানুষের প্রার্থী যারা হিউজ, প্রচুর লোকজন কিন্তু যাওয়ার মতো আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের শ্রমবাজারের কিন্তু ওই রকম মানে অ্যাভেলেবেল কান্ট্রি কিন্তু অ্যাভেলেবেল নাই। মানে সেই সুযোগটাই কি কাজে লাগাচ্ছে যারা? এটা কাজে লাগাচ্ছে। এখন দেখেন এটা ডিমান্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা আছে, ধরেন আমি এখন যদি বলি মালয়েশিয়াতে 200 লোকের একটা ডিমান্ড আছে, কিন্তু আমার লোক আসবে কমপক্ষে 600, 700, 800, 1000 আসবে। তো সেই জায়গাটাতে কি যদি আমার অনেকগুলো ডেস্টিনেশন কান্ট্রি থাকতো, সে অনেকে যাওয়ার সুযোগ, কোরিয়াতে অ্যাভেলেবেল যেতে পারতো, পর্তুগালে যাওয়া যেত, রাশিয়াতে যাওয়া যেত, জার্মানিতে যাওয়া যেত, জাপানে যাওয়া যেত, এরকম যদি অনেকগুলো কান্ট্রিতে যাওয়ার অবারিত সুযোগ থাকে, তখন অটোমেটিক্যালি কিন্তু এই ইয়েটা কমে যাবে। এটা হলো একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হলো আমাদের দেশের লোকেরা নর্মালি কিন্তু খুব দ্রুত বিদেশ যাওয়ার একটা প্রবণতা কাজ করে। তারা কিন্তু স্কিল হতে চায় না, কাজ শিখতে চায় না। কাজ শিখলে যে কম টাকায় যেতে পারবে, বেশি টাকা আর্ন করবে, এই মানসিকতা তাদের নেই। কোনো রকম তারা যে কোনো মূল্যে যেতে চায়। থার্ড হলো আপনি ধরেন আমাদের এই যে টোটাল শ্রমবাজারটাকে নিয়ে আমাদের যে আরও ব্যাপক মার্কেটিং করা দরকার, ব্যাপক আমাদের ইমেজ তৈরি করা দরকার। আমাদের যে পরিমাণ কর্মী এখানে আছে, আনএমপ্লয়মেন্ট আছে, সেটা বিভিন্ন দেশে আমাদের যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের যে মার্কেট বিস্তার করা দরকার, সেই জায়গাটাতে আমাদের একটু ঘাটতি আছে। আরও একটা বিষয় হচ্ছে আমাদের শ্রমবাজারের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে মাইগ্রেশন কস্ট বেশির জন্য, সেটা হচ্ছে বিটুইন রিক্রুটমেন্ট এজেন্সি এবং ওয়ার্কার এর মাঝখানে বেশ কিছু মিডলম্যান থাকে। এই মধ্যস্বত্বভোগীরাই দেখা গেল যে প্রায় তারা 30 থেকে 40% কিন্তু তারা নিয়ে যায়। টোটাল যে যা পে করে তার 30 থেকে 40% কিন্তু তারা নিয়ে যায়। আবার এমপ্লয়ার এবং রিক্রুটমেন্ট এজেন্সির মাঝখানে কিন্তু আবার কিছু মিডলম্যান থাকে। তার মানে হচ্ছে কি, কিছু লোকাল মিডলম্যান থাকে, কিছু ওভারসিজ মিডলম্যান থাকে। এই দুই মিডলম্যানের কারণেই আমাদের কিন্তু
শ্রমবাজারটা মানে অনেক বেশি বেশি অস্থিতিশীল হয়। এবং আমি একটু ভাইকে একটু সহযোগিতা করি। একটা সেকেন্ড, আমি আরেকটা বিষয় বলি। আমাদের আর একটা প্রবণতা আছে যেটা অন্য কোনো দেশে নাই। আমাদের বাংলাদেশ থেকে যেসব কর্মীরা সেখানে যায়, তারা দে বিকাম এ বিজনেসম্যান, তারা ম্যান পাওয়ার বিজনেস হয়। আপনি দেখুন মালয়েশিয়াতে অলমোস্ট 90% কিন্তু ভিসা কেনাবেচার সাথে জড়িত থাকে যখন ভিসা শুরু হয়। সৌদি আরবে কিন্তু আমাদের লোকেরাই ব্যবসা করে, কুয়েতে, দুবাইতে তারা কিন্তু করে। তার মানে হচ্ছে যে কি, মানে রিক্রুটমেন্ট এজেন্সির বাইরেও বাংলাদেশি কর্মী যারা ওখানে গিয়েছে, তারা কিন্তু এই বিভিন্নভাবে তারা এই ব্যবসার সাথে জড়িত, যার ফলে সেখানে মিডলম্যান বাড়ছে বেড়ে যাচ্ছে। এবং তারা বেশি টাকা দিয়ে নিচ্ছে। আপনি দেখেন, তারা যখন একটা ভিসা নেবে, সংগ্রহ করবে, তার আপন আত্মীয় স্বজন কাউকে নিবে, সে দেখা গেল যে রিক্রুটিং এজেন্সি যে পরিমাণ টাকা নেয় তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু সে কালেকশন করতে পারে, কারণ তার উপরে ওই ডিপেন্ড করতে পারে, তাকে ধরতে পারে, তাকে টাকাটা দিয়ে সে বিশ্বাস করতে পারে, ট্রাস্ট করতে পারে, বা তাকে কোনো প্রবলেম হলে তাকে আদায় করতে পারবে। এই জায়গায় কিন্তু আরো বেশি টাকা কিন্তু দিচ্ছে। সুতরাং এই মিডলম্যানের খপ্পরে আমরা পড়ছি বিভিন্নভাবে। আমাদের কিন্তু এত বছরেও ধরেন আমাদের কিন্তু একটা ডিজিটালাইজ সিস্টেম করে আমরা আমাদের মানুষদেরকে আমরা এই উইদাউট মিডলম্যান, মানে মিডলম্যানকে ইলিমিনেট করে যাতে সরাসরি রিক্রুটমেন্ট এজেন্সি সংগ্রহ করতে পারে, এরকম একটা ব্যবস্থাপনা কিন্তু তৈরি হয় নাই। এরকম ব্যবস্থাপনা তৈরি করার জন্য কিন্তু আমরা প্রস্তাব দিয়েছি। ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে কিন্তু মানে এটা কমে যাবে। তার মানে এটা নয় যে অন্য দেশ একেবারে বিনা পয়সা পাঠায়, না, বিনা পয়সা না, কিন্তু মালয়েশিয়া যেখানে অন্যান্য দেশ হয়তো 1.5 লক্ষ টাকা পাঠায়, সেটা বাংলাদেশ 5 লক্ষ কিছুটা টাকা ডিফারেন্স আছে, পাঠাচ্ছে। কিছুটা ডিফারেন্স সেটা কিন্তু কিছু না, অনেক বেশি। আপনি দেখেন আরো একটা ইস্যু আছে, নেপাল থেকে জেদ্দাতে যে বিমান ভাড়া যে হয়, জি, ফেয়ার বাংলাদেশের ক্ষেত্রে সেখানে প্রায় দ্বিগুণ। ইন্ডিয়া থেকে কলকাতা থেকে যেতে, রিয়াদে যেতে যে পয়সা লাগে, বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ। আমরা আবারও একটু বিরতিতে যাব, আপনি ছোট করে একটু। আমি যেহেতু ট্রেড বডি নিয়ে কাজ করেছি দীর্ঘদিন, তো বাইরা ওনাদের সংগঠন যেটা, বাইরা নিয়েও আমার কাজ করার সুযোগ হয়েছে। তো বাইরা নিয়ে কাজ করার যখন সুযোগ হয়েছে, ওনার ভাই বললেন যে মালয়েশিয়া, সৌদি আরব, মিডল ইস্টের অন্য দেশে কিভাবে যায় মানুষ, কিভাবে আমাদের দেশে কর্মকাণ্ডগুলো হয়। আমি ওনার মতো হয়তো ওইভাবে অ্যাক্টিভলি ব্যবসাটার সাথে জড়িত না। আমি ওই ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসার সাথে আমি জড়িত না, আমি ব্যবসা করিও না। আমার বিষয়টা ছিল যে সাবজেক্টটাকে বোঝা। সেই জন্য আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের দেশে, মালয়েশিয়া এক্সাম্পল হিসেবে ভাই বললেন, মালয়েশিয়াটাই ধরলাম, সেখানে 5 লক্ষ টাকা দিয়েও লোক যায়, 7 লাখ টাকা দিয়েও লোক যায়। অতীতের গভর্নমেন্ট আর কি, এই গভর্নমেন্টের আসার পর তার এখনও যায়নি। তাহলে এই 5 লাখ 7 লাখ টাকা কেন খরচ হয়, এটা স্টাডি করতে গিয়ে আমি দেখেছি যে যাওয়ার জন্য 50,000 টাকা ইজ এনাফ। আর তার সাথে ওইখানে ডুইং বিজনেস যেটা আমি বললাম, ওটার জন্য আরো 1 লাখ টাকা আপনাকে খরচ করতে হবে। তাহলে কত হলো? 1,50,000 টাকা। ওই 1 লাখ টাকা যেটা এক্সট্রা খরচ করতে হবে, সেটা যদি আপনি ভালো নেগোসিয়েশন করতে পারেন, সেটা তাহলে আপনাকে ওইখানে যাকে পাঠাবেন তিনি 6 মাস চাকরি করে ওই 1 লক্ষ টাকা পরিশোধ করার সুযোগ আছে বা সুযোগ সৃষ্টি করা যায়। আমাদের দেশের মানুষগুলো তো গরিব মানুষ, এদেরকে আপনি কত অল্প টাকায় পাঠানো যায় সেটা চেষ্টা করা বা দেখা, সেটা সম্ভব। কিন্তু সেই জন্য আইন করতে হবে। ভাই বললেন যে এই যে 2, 3, 4টা ধাপ, এই ধাপগুলো তো আছে, এটা সত্য কথা, কিন্তু আইনের কঠোরতা যখন আসবে তখন কারাপশনটাও কমে যাবে। অবশ্যই কমে যাবে। আমরা বিরতির পর আবারও এসে আলাপ করব। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানি নিয়ে। এস.এম. ফজলুল হক, আবারও একটু তৈরি পোশাক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমরা এর আগে দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে যারা রুগ্ন প্রতিষ্ঠান যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, তাদের জন্য কিছু টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং তাদেরকে দেয়া হবে। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা জানতে চাই, তারপরে আরও একটি প্রশ্ন আছে যে যারা যে শিল্পগুলো এখন বন্ধ আছে তাদেরকে টাকা দিয়ে আবার চালু করার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যারা এখনো বন্ধ হয় নাই, স্ট্রাগল করতেছে, চেষ্টা করতেছে চালু রাখার জন্য, তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং সেটাতে আপনাদের কি পদক্ষেপ বা সাজেশন সরকারের প্রতি কি ছিল? আচ্ছা, আমি এই ব্যাপারে একটু বলি। যেহেতু বললাম যে ট্রেড বডিগুলো নিয়ে কাজকর্ম করতে গিয়ে আমি ব্যাংকিং সেক্টরও
কিছু কাজ করতে হয়েছে বিকজ অফ আমাদের নির্দেশনা ছিল আমাদের উপর। তো সেটা করতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে আপনাকে ব্যাংক থেকে আপনি ইয়ে করবেন, যেই বাংলাদেশ ব্যাংক থেকে যেই চিঠিগুলো দেয় সেইখানে একটা লাইন সংযোজন করে দেন ওনারা, বড়োয়ার এবং ব্যাংকারের সম্পর্কের উপর ভিত্তি করে আপনি ব্যাংক থেকে টাকা নিয়েছেন, ব্যাংক আপনার এগেইনস্টে কেস করেছে, সেখানে আপনার সম্পর্ক থাকে নাকি? এখন যেই 60,000 কোটি টাকা দেওয়ার কথা হচ্ছে সেখানে ওই মানে যেসব ব্যাংকের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, লিয়েন ব্যাংক আর কি, লিয়েন ব্যাংকের যার ফ্যাক্টরি বন্ধ, যিনি গত 17 বছর ধরে গত রিজিউমে কাজ করতে দেয়নি, যেসব রাজনৈতিক কারণে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, সেই সব ফ্যাক্টরি লিয়েন ব্যাংক আছে ভাই এখন। হ্যাঁ, আর ওই ব্যাংক, আমি আপনাকে আমার নিজের কথা বলি, করোনা যখন হয় তখন সরকার প্রণোদনা ঘোষণা করল না এবং বলল যে এই টাকা 1 বছর বা 2 বছরের মধ্যে টাকাগুলো ফেরত দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্কারের ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট নাম্বার খুলে আমরা সাবমিট করেছি। আমি যেহেতু আগের 17 বছরের যারা দেশ শাসন করেছে তাদের রাজনৈতিক দলের সাথে আমার বিভাজন ছিল, আমি অন্য দল করি, সেই জন্য পরিষ্কার বলে দিয়েছে যে আপনাকে দেওয়া হবে না আমাদেরকে। তাহলে 17 বছর ধরে যারা টর্চার্ড হয়েছে, এখন তাদের ব্যাপারে কি বিবেচনা? তাদের তো লিয়েন ব্যাংক নাই, তার ফ্যাক্টরি তো চালাতে দেয়নি, বলে দিয়েছে যে আগের সরকারের আমলে। আপনারা তো এই সংগঠন, আপনাদের সংগঠন আছে, আপনারা তো কথা বলতে পারেন সরকারের সঙ্গে, সরাসরি কথা বলতে পারেন। এই বর্তমান সরকারের সাথে না বর্তমান সরকারের সাথে? আগে যেটা চলে গিয়েছে, এখন যে 60,000 কোটি টাকা দেওয়ার কথা হচ্ছে, জি, সেটা তো আপনারা সরকারের সাথে কথা বলতে পারেন যে কোন কোন বিষয়গুলো প্রতিবন্ধকতা আছে। না, ডেফিনেটলি আমরা কথা বলবো, কিন্তু যেই সূত্রটা, যেই একটা সার্কুলার বাইরে হয়েছে সেখানে বলা হয়েছে যে লিয়েন ব্যাংকের মাধ্যমে সাবমিট করার জন্য। লিয়েন ব্যাংকের মাধ্যমে যদি সাবমিট করতে যান তাহলে লিয়েন ব্যাংক, ওই ফ্যাক্টরি বন্ধ, তার লিয়েন ব্যাংকের ব্যাংক তো তার কোনো কাজ করবে না, তাকে সাপোর্ট তো দূরের কথা, তাকে ব্যাংকে প্রপারলি তার সাথে বিহেভ তো করবে না। এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আরেকটা বিষয় আমি একটু বলি, আপনি যে কথাটা বলেছেন যে আমাদের মানে রপ্তানি কমে যাচ্ছে, তার জন্য নতুন মার্কেট খুঁজতে হবে, আমি সে কথাটা একবার বলে ফেলেছি। আমি এখন যেটা বলবো সেটা হলো যে আমাদের দেশের গার্মেন্টসগুলো কিন্তু কটন বেসড, কটনের আমাদের যে মিলগুলো আছে বেশিরভাগ মিলগুলো কটন ইয়ান প্রডিউস করে, কটনের সুতা প্রডিউস করে। কিন্তু আজকে এখন তো আপনার বদলে গেছে, পৃথিবীটা বদলে গেছে না, কটন ইয়ানের কাপড় মানুষ কম পড়ছে। সুতরাং বিকল্প যেই সুতাটা দরকার আমার, সেই সুতাটা আমাদের দেশে খুব অল্প প্রোডাকশন হয়, আমদানি নির্ভরশীল আমরা। সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা আমি বলেছিলাম, সেইটাকে সরকারকে শিল্পায়নের জন্য ভাবতে হবে। আর সরকার ভাবার এবার সুযোগটা তো কম। আপনি জানেন আমাদের দেশের ব্যাংকগুলো খালি করে অনেকে, গত সরকার। আমরা আবারও সময় হলে আপনার সঙ্গে একটু আলোচনা করব। আমি একটু যেতে চাই ফখরুল ইসলাম আপনার কাছে, যেটি বলতে চাচ্ছিলাম যে প্রবাসীদের সুরক্ষার বিষয়টা আমি একটু জানতে চাই। ওখানে অনেকেই নির্যাতনের শিকার হন, মধ্যপ্রাচ্যে বলেন, নারী কর্মীরা যারা যাচ্ছেন তারাও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ হয়তো যাওয়ার পরে দালালের মাধ্যমে গিয়ে ওখানে কাজ পাচ্ছেন না, জেল খাটছেন। তাদের বিষয়ে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকেন বা নেবেন? একই সঙ্গে আপনি ট্রেনিংয়ের কথা বলছিলেন বারবার, যে যদি একজন দক্ষ শ্রমিক বাহিরে পাঠানো যায় তাহলে তার বিদেশে যেতে যেমন টাকা অনেক কম লাগে, তার ইনকামটাও অনেক বেশি বেড়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কি কাজ করছেন? না, আমাদের যেসব শ্রমিকেরা প্রবাসে আছে, অলমোস্ট 1.5 কোটি মানুষ কিন্তু এখন প্রবাসে থাকে। এই 1.5 কোটি মানুষের সুরক্ষার ব্যাপারে আসলে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। বিশেষ করে যারা যেসব রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কর্মীদেরকে পাঠায়, তাদের যে নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে তারা কিন্তু এটা সবসময় টেক কেয়ার করে। আর এর মধ্যে আসলে এখানে আমাদের যে দূতাবাসগুলো আছে,
তো দূতাবাসগুলোর কিন্তু এটা একটা অত্যন্ত সিরিয়াসলি এই বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার। তাদের এই যে আমাদের শ্রমিকদের যে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, এখন প্রবলেম হচ্ছে যে ধরেন আমাদের সৌদি আরবে প্রায় 30-40 লক্ষ লোক বাস করে। এখন সেখানে আমাদের দূতাবাস তো মানে জেদ্দাতে একটা রিয়াদে আমার জনসংখ্যা খুবই কম, এত কম যেটা কল্পনাই করা যাবে না। সেখানে তো আমাদের এই যে শ্রমিকদের দেখভাল করার জন্য আমাদের কিন্তু প্রচুর এই সেক্টর থেকে কিন্তু পর্যাপ্ত টাকা সরকার পাচ্ছে। এই যে এত রেমিটেন্স আসতেছে এখন বৈধ পথে, তাহলে সরকারের তো সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। আপনারা সেটা নিয়ে কথা বলেন কিনা? প্রচুর, আমরা অনেকবার বলেছি, আবারও বলবো, প্রচুর জনবল সেখানে নিয়োগ করা দরকার। সেখানে তাদেরকে আইনি সহায়তা দেওয়া দরকার, সেখানে ওয়ান স্টপ সার্ভিস করা দরকার, এবং সেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে তাদের উইংস থাকা দরকার। কারণ সৌদি আরব অনেক বড় একটা দেশ, সেখানে ধরেন রিয়াদে আলাদা, জেদ্দা আলাদা, পাসপোর্ট রিনিউ করতে গিয়ে অনেক ভোগান্তি হয়। তো সেই প্রত্যেকটা দেশে যেখানে যে পরিমাণ জনসংখ্যা আছে আমাদের, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বিশেষ করে এমবাসির জনবল বৃদ্ধি করা দরকার। এবং সেক্ষেত্রে আমাদের কর্মীদেরকে তার সুরক্ষার জন্য আসলে নিজেদেরকেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা আপনি বলেছেন, দক্ষতা বৃদ্ধি করে যদি যেতে পারে, তারা যদি কোনো প্রবলেমে পড়ে, তারা কিন্তু সেখানে সার্ভাইভ করার সুযোগ থাকে, ওভারকাম করতে পারে। কিন্তু অদক্ষ কর্মী এটা কিন্তু ওভারকাম করতে পারে না। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনার তারা কোনো মিডলম্যানকে যেন কোনো টাকা পয়সা না দেয়, বিশ্বাস না করে, তারা যেন অবৈধ পথে কোনোভাবে না যায়। যেমন দেখেন আপনি ভূমধ্যসাগর এই অঞ্চল দিয়ে মানুষ গিয়ে, অনেক মানুষ শরীর সমাধি হয়েছে, অনেকে কক্সবাজার দিয়ে মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে যাওয়ার একটা চেষ্টা করে। তো এই জায়গাগুলোতে কোনোভাবে যেন না যায়। একটা রিক্রুটমেন্ট এজেন্সি তার আত্মীয় স্বজন না হোক, কিন্তু রিক্রুটমেন্টের একটা দায়বদ্ধতা আছে, সরকারের কাছে তার ডিপোজিট আছে, সরকার যে কোনো সময় তাকে কিন্তু আইনের আওতায় আনতে পারে। সুতরাং কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে তারা না গিয়ে যদি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যায়, তাহলে সেই জায়গাটাতে যে কোনো সময় সে কিন্তু একটা আইনগত ব্যবস্থা নিতে পারবে সরকারের। ধন্যবাদ। আমরা শেষ করব। এস এম ফজলুল হক, যদি ছোট করে আপনি কিছু বলতে চান। আমি ওই একটা মৌলিক বিষয় একটু সূচনা করতে চাই, সেটা হলো যে গার্মেন্টসে তো ব্যাক টু ব্যাক এলসি খুলতে হয়, তার জন্য লিমিট লাগে। আগে ডলারের ভ্যালু ছিল 80 টাকা 85 টাকা, এখন সেটা হয়ে গেছে 124 টাকা। তাহলে 124 টাকা যখন লিমিট 5 কোটি টাকা থাকে, কথার কথা, সেটা ওই 124 টাকা দিয়ে হিসাব হবে, 85 টাকা দিয়ে হিসাব হবে না। তাহলে তার ক্যাপাসিটিটা কমে এসেছে, লিমিটটা কমে গেল। তাহলে একটা মানুষকে আপনি হাত পা বেঁধে দিয়ে রপ্তানি বাড়ানোর কথা বললে কি এখানে কোনো সুযোগ আছে? এক। 2 নম্বর হলো যে আপনার আমাদের দেশে কটনের, বললাম তো, ম্যান মেড ফাইবার, আপনি যদি সেই দিকে শিল্পায়ন না হয়, এবং বর্তমান বাজেটে প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য তো কোনো ব্যাংকের হাতে টাকাও নাই। তো তাহলে ইনভেস্টমেন্ট না হলে, মেশিনারিজ না আসলে আপনার প্রোডাকশন হবে কোত্থেকে? আর যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, সরকার চাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এগুলি চালু করতে গেলে এগুলি পুরান মেশিন, এগুলিকে নতুন করতে হবে, ঘষা মাজা করে। সেগুলো সরকার বিবেচনা করবে, আপনারা আলোচনা করবেন। এস এম ফজলুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।